4 শতাধিক যাত্রী নিয়ে হজ ফ্লাইট শুরু, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ, হাজিদের সহায়তায় লাব্বাইক অ্যাপ চালু, প্রথমবারের মতো পাচ্ছেন রোমিং সুবিধা। ধর্ষণের পর ভিকটিমকে সুরক্ষা দিতে ব্যর্থ রাষ্ট্র, তাই বাড়ছে আত্মহত্যা। মত অধিকার কর্মীদের। জুলাই শহীদ কন্যা লামিয়ার আত্মহননে দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন। 6 দফা আদায়ে দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি, কারিগরি ছাত্র আন্দোলনের সিদ্ধান্ত। 50 কেজির প্রতি বস্তা আলু সংরক্ষণে 53% পর্যন্ত মুনাফা, তবুও লোকসানের দাবি হিমাগার মালিকদের। বাড়তি খরচের চাপে চাষিরা, রংপুরে নষ্ট হচ্ছে 1000 মেট্রিক টন। এবং কাশ্মীর জুড়ে ভারতের সেনা মহড়া, যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে দিল্লি, শঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদও। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। মধ্যরাতে 4 শতাধিক যাত্রী নিয়ে মৌসুমের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। নতুন ব্যবস্থাপনায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা, তবে ভিসা জটিলতার কারণে প্রায় 5000 যাত্রীর হজ যাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলে শঙ্কা হাব সভাপতির। মহান স্রষ্টার ঘরের অতিথি হতে উত্তরার আশকোনা ক্যাম্প থেকে স্বজনদের বিদায় জানাচ্ছেন হজ যাত্রীরা। সোমবার রাত 2:15টার দিকে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। এতে যাত্রী হন 4 শতাধিক মুসল্লি। এবারের হজ ব্যবস্থাপনায় খুশি তারা, প্রত্যাশা করেন স্বস্তি নিয়ে ঘরে ফেরার। যারা আছে এরা খুব হেল্প করতেছে, আপনার কোনো কিছুই আমার কাছে এই পর্যন্ত খারাপ লাগে না। ভিসা, তারপরে পাসপোর্ট, টিকিট, এগুলি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে পেয়েছি। আই থিঙ্ক যে অন্যবার থেকে এবার সরকারি ব্যবস্থাপনা অনেক ভালো। আমরা সেই দোয়াই করবো আল্লাহর কাছে, দেশটা যাতে ভালো চলে, সবাই জানি মিলে যে থাকতে পারি আমরা। এর আগে সোমবার সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে হজযাত্রার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফামা খালিদ হোসেন। উপস্থিত ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের নেতারা। ভিসা জটিলতার কারণে এবার প্রায় 4 থেকে 5000 যাত্রীর হজযাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলে জানান হাব সভাপতি। সিস্টেমের কারণে আমাদের কিন্তু ভিসা হচ্ছে না। আমাদের বিমান মন্ত্রণালয়কে আমি অনুরোধ করব, প্রথম দিকে এবং শেষের দিকে যদি আমাদের শিডিউলগুলো দিয়ে দেয়, তাহলে আমাদের নির্বিঘ্নে হাজিগুলো চলে যেতে পারবে, নাহলে 4-5000 হাজি এখানে থেকে যাওয়ার সম্ভাবনা আছে। ধর্ম মন্ত্রণালয় ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় থেকে অতিথি হিসেবে হজে যাওয়া বন্ধ করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয় থেকে গতবারের তুলনায় প্রায় 100 জন কম লোকবল সৌদি যাচ্ছে। আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। পানির জাহাজে যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায়, এই ব্যবস্থা আমরা আবার আন্তরিকভাবে চেষ্টা করব। আমার মন্ত্রণালয়ের বাইরে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা নিচ্ছি না। প্রথম দিনে মোট 10টি ফ্লাইটে 4180 জন হজযাত্রী সৌদি আরব যাবেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণের পর কেটেছে 40 দিন, এরপর আত্মহত্যা। পটুয়াখালীতে জুলাই আন্দোলনের শহীদ কন্যা লামিয়ার সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনার পর প্রশ্ন উঠেছে দায়িত্বশীলদের অবহেলা নিয়ে। নারী অধিকার কর্মীরা বলছেন, ধর্ষণের পর একজন নারীকে সুরক্ষা দিতে ব্যর্থ রাষ্ট্র, তাই বাড়ছে ধর্ষণের পর আত্মহত্যার ঘটনা। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ সোহাগ। এই তো কয়েকদিন আগের ঘটনা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় ফুঁসে ওঠে দেশ। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, সে সময় ধর্ষকদের ছাড় না দেওয়ার কড়া হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা। রাষ্ট্র এগুলি জিনিস কোনোভাবেই ক্ষমা করবে না এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আশা ছিল এই কঠোর বার্তা পৌঁছে যাবে অপরাধীদের কানে, তবে তার হলো কই। পটুয়াখালীতে জুলাইয়ে শহীদের কন্যা লামিয়া বাবার কবর জিয়ারত করে ফেরার পথে মার্চ মাসে হয় ধর্ষণের শিকার। এখানেই শেষ নয়, এই ঘটনার 40 দিন পর রাজধানীর আদাবরে করলেন আত্মহত্যা। প্রশ্ন হলো, এই 40 দিন কোথায় ছিল দায়িত্বশীলরা? এই ধরনের অপরাধ যারা করে তারা রিপিটেডলি এরকম অপরাধ করে। বিচার না হওয়ার জন্য
অপরাধীরা সাহস পেয়ে যায়। ধর্ষণের শিকার যে তার যে একটা মানসিক অবস্থা হয় এটাকে আমরা বিবেচনার মধ্যে আনি না। আমরা মনে করি বিচার করলেই সব হবে। বদলায় মানুষ, বদলায় প্রেক্ষাপট, তবুও নারী অধিকার নিয়ে মুখে ফেনা তোলা সমাজ প্রতিবারই রাখে ব্যর্থতার প্রমাণ। আইন ও সালিশ কেন্দ্রের একটি তথ্য বলছে এবছর প্রথম 3 মাসে প্রতি 9 ঘন্টায় একজন করে নারী ধর্ষিত হয়েছেন, যাদের মধ্যে 17% নারী কোনো ধরনের অভিযোগই করেননি। এর কারণটা কি? কিসের এত ভয়? ধর্ষণের পর একজন নারীকে সুরক্ষা দেয়া তো দূরে থাক, ঘটনার সাক্ষীদেরও থাকে নিরাপত্তা শঙ্কা। চিন্তার ভাঁজ তাই নারী অধিকার কর্মীদের কপালে। একটা মেয়ে যখন ধর্ষণের শিকার হয় সে কিন্তু একটা ট্রমার মধ্যে চলে যায়। এই মেয়েটা কেন সে আবার এতদিন পর সে সুইসাইড করলো, তারই একটা অন্যায় হয়েছে। এই যে একটা মনোভাব সৃষ্টি করে, যেটা আমাদের বিচারেও রয়েছে, যে ধর্ষণের শিকার নারীকেই প্রমাণ করতে হবে সে ধর্ষণের শিকার হয়েছে। যে ধর্ষণ করেছে তাকে কিন্তু প্রমাণ করতে হবে না যে আমি ধর্ষণ করেছি কি করি না। ভুক্তভোগীদের সামাজিক নিরাপত্তা এবং সামাজিকভাবে অপরাধীদের প্রতিহত করার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রেও আরও সচেতন হতে হবে দায়িত্বশীলদের। যখন এটা নিয়ে সালিশ হয় তখন বলে যে আপোষ করে ফেলতে, এমন কিছু শাস্তি দেন মানে শুধুমাত্র এই বিচারিক আদালতে যে শাস্তি সেটার বাইরেও, যাতে করে সেটা একটা আপনার উদাহরণ তৈরি করে। আসিয়া, লামিয়া সহ কত শত ধর্ষিতার নাম প্রতিদিনই যুক্ত হয় খবরের পাতায়, কখনো আবার হয়ে যায় প্রধান শিরোনাম। তবুও দিন শেষে একই ঘটনার হয় পুনরাবৃত্তি। নারী হিসেবে সুস্থভাবে বাঁচতে চাই, যাতে আমার মেন্টালি ওরকম প্রেসারে না থাকে। আমি মানুষ হিসেবেও বাঁচতে চাই, একটা মানুষ যেভাবে বাঁচবে। নারী মানে শক্তি, নারী মানে সৃষ্টি। সেই নারী হোক বাঁধন হারা, হোক মুক্ত বিহঙ্গ, এমনটাই প্রত্যাশা সবার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। পোশাক কারখানায় চাকরির কথা বলে সিলেটের 2 কিশোরীকে কক্সবাজারে একটি পাচারকারী চক্রের কাছে তুলে দেয়া হয়। কক্সবাজারে পৌঁছার পর তাদের নেশা জাতীয় দ্রব্য খাইয়ে হোটেলে আটকে রেখে করা হয় ধর্ষণ, চলে শারীরিক নির্যাতনও। কৌশলে সেখান থেকে পালিয়ে গিয়ে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। চাকরি করব, তারা মানে বলছেন তোমরা চাকরি করে না। আমাদের একটা ইচ্ছা ছিল চাকরি করার জন্য, ওই চাকরি করার জন্যই বলছিলাম। সিলেটের পীরের বাজার এলাকা থেকে গত 8 এপ্রিল নিখোঁজ হয়েছিলেন এই কিশোরী। তার সঙ্গে আরও এক কিশোরীকেও কাজের কথা বলে কক্সবাজারে পাঠানো হয়। 16 দিন নিখোঁজ থাকার পর 24 এপ্রিল কক্সবাজার থেকে পালিয়ে সিলেটে এসে হাসপাতালের 1 স্টপ ক্রাইসিস সেলে ভর্তি হন তারা। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সময় সংবাদের কাছে চাঞ্চল্যকর তথ্য দেন ভুক্তভোগী 2 কিশোরী। উনি আমার ভয় দেখাইছে, মানে আমার বাপরে মারবো, ওর বাইরে মারবো। এই জন্য ভয় পেয়ে বলছি যে একবার বলছি যে আমরা যদি সিলেট যাই আমরা আসবো না, মানে আর ভয় দেখাইছে যদি তোমরা এরকম করো তোমাদের বন্ডে করবো, তারপর তোমাদের নিয়ে সমুদ্রে মানে পাচার করবো, নাইলে সমুদ্রে তোমাদের কাইটা ফালাই দেবো। নাটক দেখার সুবাদে প্রতিবেশী শাহনাজ বেগম নামে এক নারীর বাসায় যাতায়াত ছিল তাদের। গত 8 এপ্রিল ওই নারী তাদের 2 জনকে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে সিলেট থেকে কক্সবাজারে তার ছেলের কাছে পাঠায়। এরপর সে তাদের কৌশলে চেতনানাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে বলে জানায় কিশোরীরা। জ্ঞান ফিরলে আটকে রেখে বাধ্য করা হয় অনৈতিক কাজে। আমরা বাতো খাওয়াই নাই, বাদে ওষুধ দিছে, ওটা কইছে জার্সিং কইরা আইসো বেদনা উদনা কমবো। খাওয়া বাদে যে আমরা ঘুমাইছি, ঘুমটাকে উঠা দেখি যে আমরা হোটেলও একজন পর একজন আইসে আইয়া আমরা উপরে নির্যাতন করছে। মেয়ের সাথে যে দুর্ঘটনা ঘটেছে এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয়, আমরা ওর প্রাপ্ত বিচার চাই। এই ঘটনার বিচার আমি চাই সরকারের কাছে। এ ঘটনায় প্রতিবেশী শাহনাজ বেগম সহ 5 জনকে আসামি করে মানব পাচার আইনে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনার ব্যাপারে শাহপরান থানা পুলিশের তাৎক্ষণিক বক্তব্য না পাওয়া গেলেও ন্যায় বিচার প্রত্যাশা করেছেন বাদী পক্ষের আইনজীবী। ঘটনায় মোট 5 জন আসামির নাম উল্লেখ করে মামলাটা দায়ের করা হয়েছে এবং এই মামলায় আরও অজ্ঞাতনামা অনেক আসামি হতে পারে। যারা এই ঘটনায় সংশ্লিষ্ট তাদেরকে পুলিশ আইনানুগভাবে তদন্তপূর্বক গ্রেফতার করবে। এদিকে সিলেটের জকিগঞ্জের 6 জন নির্মাণ শ্রমিককে 6 দিন নিখোঁজ থাকার পর গত 23 এপ্রিল কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করে পুলিশ। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
কিছুক্ষণ আগেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ প্রবেশ করেছেন সংসদ ভবনের এলডি হলে। আজকে 21তম দল হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাতীয় ক্ষমতা কমিশনের সঙ্গে এই বৈঠকে যোগ দিচ্ছে। আমরা জানি যে 5টি সংসদ কমিশনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আনার জন্য আসলে ধারাবাহিক এই বৈঠকগুলো করছে জাতীয় ঐকমত্য কমিশন, যেটি একেবারে প্রথম দিককার বিশেষ করে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো তাদের যে মতামত সেটি জানাচ্ছে। সংবিধানের ক্ষেত্রে অনেকগুলো জায়গায় কিন্তু আসলে তাদের বিভিন্ন রাজনৈতিক দলের নানান রকমের আসলে ভিন্ন মত রয়েছে। সেই জায়গাগুলো কিভাবে ঐকমত্য জায়গায় আসতে পারে সেটি নিয়ে আসলে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। এবং আমরা দেখেছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল প্রবেশ করেছেন। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজও কিন্তু প্রবেশ করেছেন। সকাল 10টায় এটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবং এর মধ্য দিয়ে আসলে আজকে 21তম দল হিসেবে জাতীয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই বৈঠকে অংশ নিল। এর আগে আমরা দেখেছি বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু আসলে অংশ নিয়েছেন এবং এর মধ্য দিয়ে আসলে প্রথম ধাপের যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক সেটি প্রায় শেষের দিকে। আগামী মাসের মাঝামাঝি সময়ে দ্বিতীয় ধাপের যে বৈঠক সেটি শুরু হবে। এর মধ্য দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে ঐকমত্য কমিশনের যে জুলাই সনদ যে চার্টার তৈরি করতে চাই সেটি তৈরি করতে পারবে এমন আশাবাদ কিন্তু ব্যক্ত করেছেন অধ্যাপক আলী রিয়াজ। কিন্তু এর আগে গণমাধ্যমের সঙ্গে তিনি বলেছেন যে এই যে মুহূর্তটি যাচ্ছে এটিকে তিনি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন, যার মধ্য দিয়ে সব রাজনৈতিক দল আগামী দিনের বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে, কিভাবে চলবে সেটি যে নীতি নির্ধারণী যে বৈঠকগুলো হচ্ছে এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ চলার ক্ষেত্রে আসলে একটি পরিকল্পনা থাকবে, নির্দেশনা থাকবে সবার মতামতের ভিত্তিতে, ঐকমতের ভিত্তিতে, সেটির মাধ্যমে আসলে পরিচালিত হবে। সেটি কিন্তু আসলে মানুষ তারা বলছেন যে মানুষের যে আকাঙ্ক্ষা সেটি তারা পূরণ করবে। আমরা জানি যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের পরে যে সংস্কারের যেই আকাঙ্ক্ষা মানুষের তরফ থেকে ছিল সেটির জন্য ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, অন্যান্য যেই সংস্কার কমিশনগুলো ছিল তাদের সমন্বয়ে, এবং এটি আসলে এখন একেবারে শেষ মুহূর্তেই বলা যায় প্রথম ধাপের আলোচনা রয়েছে, যার মধ্য দিয়ে আসলে যে জুলাই চার্টার সেটি তারা আসলে নির্ধারণ করবে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবন থেকে। 6 দফা দাবি বাস্তবায়নে মঙ্গলবার থেকে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালনের ডাক দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয়, দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে শাটডাউন কর্মসূচি পালন করা হবে। এর আগে একই দাবিতে বিক্ষোভ ও মিছিল সহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 50 কেজির প্রতি বস্তা আলু সংরক্ষণে 53% পর্যন্ত মুনাফা করছেন কোল্ড স্টোরেজ মালিকরা। যদিও তাদের দাবি সব ব্যয় মিটিয়ে সরকার নির্ধারিত সংরক্ষণ খরচ ধরলে প্রতি কেজিতে লোকসান হচ্ছে 3 থেকে 4 টাকা। আলুর রাজধানী হিসেবে খ্যাত মুন্সিগঞ্জ ঘুরে এমন তথ্য মিলেছে। কৃষকরা বলছেন, অতিরিক্ত খরচের চাপে হিমাগারে না রেখে অনেকেই জমিতে আলু সংরক্ষণ করছেন। এতে ফসল নষ্ট হওয়ার শঙ্কা আছে। সাইফুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শরীফ রুবেল। 4.5 বিঘা জমিতে আলু চাষ করেন মুন্সিগঞ্জ সদরের বালেশ্বর গ্রামের জহিরুল হক। উৎপাদন খরচ 3,15,000 টাকা। পেয়েছেন প্রায় 500 মন আলু। প্রতি মনে খরচ প্রায় 636 টাকা। তবে বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। মন প্রতি লোকসান 200 থেকে 250 টাকার মতো। কোলেস্টোরের ভাড়া ছিল 240, কোলেস্টোরের ভাড়া করছে 280 এই বছর। সব জিনিসই বেশি। ন্যায্য দাম না পাওয়া ও হিমাগার খরচ বাড়ায় জমিতেই সংরক্ষণ করছেন আলু। ঝুঁকি আছে নষ্ট হওয়ার। সরকার নির্ধারিত 6 টাকা 75 পয়সা ফিতে 50 কেজির আলুর বস্তা 9 মাস হিমাগারে রাখার খরচ 280 থেকে 337 টাকা। আরও আছে জমি থেকে আলু তোলা এবং হিমাগার পর্যন্ত নেয়ার খরচ। কোলেস্টোরে গেলে আধা মাইল দূরে টলি থাকে, সেই টলি আগে জায়গা আমরা যারা সিরিয়ালে আসি 2 ঘন্টা আগে 3 ঘন্টা আগে এই জায়গা আমরা পাই না। বড় আকারি আর স্টোরে আলু থোয়ার মতন জায়গা নেই। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন হিমাগার ব্যবস্থাপক জানালেন, 50 কেজির এক বস্তা আলু হিমাগারে রাখতে খরচ মাত্র 200 থেকে 220 টাকা। সেই হিসেবে কৃষকের কাছ থেকে মালিকরা 40 থেকে 53% পর্যন্ত মুনাফা করছেন। তো বর্তমান বাজারে আলু তো লাভ লস মিলিয়ে সবাই তো আবার সব আলু পায় না। আবার এখানে আলু ইনভেস্টমেন্ট করতে হয়, সবার কোনো স্টুডেন্ট পড়ে না, কম বেশি থাকে 20 টাকা
মিনিমাম। তো এই বছর লাভের অংশ প্রতি বস্তা 30 টাকা 40 টাকা থাকবে। তবে হিমাগার মালিকদের দেয়া খরচের ফর্দ বলছে ব্যাংক ঋণ, জ্বালানি, শ্রমিক মজুরির সঙ্গে অন্যান্য ব্যয় ও 15% মুনাফা ধরে প্রতি কেজিতে তাদের খরচ 9 টাকা 62 পয়সা। তাতে সরকার নির্ধারিত 6 টাকা 75 পয়সা খরচে তাদের লোকসান হচ্ছে। এবছর ব্যাংক ইন্টারেস্ট রেটটা গত বছর ছিল 9%, এবছর এটা বেড়ে হয়ে গেছে আপনার 15%। আমরা এবছর ভাড়াটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কৃষি মন্ত্রণালয় একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছে 6 টাকা 75 পয়সা, তো যেটা আমাদের গত বছরের তুলনায় আরো 25 পয়সা কম। হিমাগার মালিকরা জানালেন, আগে কৃষকদের প্রতি বস্তায় 65 থেকে 85 কেজি পর্যন্ত আলু সংরক্ষণ করার সুযোগ দিলেও এখন তারা 50 কেজির বেশি সংরক্ষণের সুযোগ দিচ্ছেন না। হিমাগারে জায়গা না পাওয়া আর পেলেও অতিরিক্ত ভাড়ার অভিযোগে আলু সংরক্ষণ করতে পারছেন না মুন্সিগঞ্জ জেলার হাজারো কৃষক, যার কারণে এই গাড়ি পদ্ধতিতে অস্থায়ীভাবে আলু সংরক্ষণ করছেন তারা। তাদের দাবি, এমন পরিস্থিতি থেকে মুক্তির উপায় বের করবে অন্তর্বর্তীকালীন সরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ধীরগতিতে পানি বৃদ্ধির সঙ্গে বাড়ছে ভাঙন। বর্ষা মৌসুম এলেই ভাঙন আতঙ্কে থাকেন কুড়িগ্রামের অরক্ষিত বেড়িবাঁধ এলাকার বাসিন্দারা। এ কারণে চলতি গ্রীষ্ম মৌসুমে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। তবে শিগগিরই ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বাদশা সৈকতে পাঠানো তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। স্বেচ্ছাশ্রমে ভাঙন কবলিত এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলছেন স্থানীয়রা। পুরানো ব্যাগগুলো ঠিকঠাক করে রাখছেন যেন পানির চাপে আর তীর না ভাঙে। বর্ষা আসার আগেই পানি বাড়ছে কুড়িগ্রামের বিভিন্ন নদীতে, এমনকি কয়েকটি এলাকায় ধীর গতিতে ভাঙনও শুরু হয়েছে। এতে আতঙ্কিত নদী পাড়ে মানুষ। তারা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে অরক্ষিত বেড়িবাঁধ এলাকাগুলোর অনেক ঘরবাড়ি ও ফসল নদী গর্ভে বিলীন হয়। এ কারণে চলতি গ্রীষ্ম মৌসুমেই ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এখন পানি বর্তমানে এক বুক এক গলা, স্রোত যখন শুরু হবে ভাঙনি প্রচুর শুরু হয়। আমরা কিছু পয়সা দিয়া কিছু বস্তা ফেলেতেছি, জানি না এটা রক্ষা হবে কিনা। এই বন্যাটা আসার আগে দেখতে একটা বাঁধ দিলেন হয়, আমরা কোনো মতো একটা চাপি থাকলাম হয়। এটি যদি সরকার কোনো দ্রুত নদী শাসনের কোনো কাজ না করে বা কোনো ব্যবস্থা না নেয়, যে কোনো মুহূর্তে এই নদী মানচিত্র থেকে বাতিল হয়ে যাবে। তবে শীঘ্রই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। 10 দিনের নোটিশে আমরা দরপত্র আহ্বান করে এখানে খুব শীঘ্রই ঠিকাদারের মাধ্যমে কাজ বাস্তবায়ন শুরু করতে পারবো। এর বাইরেও আমরা কিছু জিও ব্যাগের বরাদ্দ পেয়েছি বর্ষাকালীন আমরা আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়নের জন্য। যেখানে ভাঙন দেখা দিবে সেখানে যেন আমরা বস্তা দিয়ে ভাঙন রোধ করতে পারি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কুড়িগ্রামের প্রধান 5টি নদ নদী 66 কিলোমিটার দীর্ঘতীরে স্থায়ী বাঁধ নির্মাণ হলেও অরক্ষিত রয়েছে আরও 308 কিলোমিটার অংশ। সময় সংবাদ, কুড়িগ্রাম। গণঅভ্যুত্থানের 8 মাস পেরিয়ে গেলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবু সাইদ হত্যা ও তার সহপাঠীদের ওপর হামলার ঘটনায় কোনো মামলা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয়া একাধিক শিক্ষককে পদোন্নতি দেয়া হয়েছে। তবে উপাচার্যের সাফ জবাব, নিয়ম মেনে পদোন্নতি দেয়া হয়েছে। কেউ আওয়ামীপন্থী কিংবা সমমনা কিনা তা বিবেচ্য বিষয় নয়। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ওই মামলাটা হলো আবু সাইদের ভাই কর্তৃক মামলা হয়েছিল। এখন আমাদের যে মামলা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে রেজিস্ট্রারের মাধ্যমে মামলা হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে 8 মাস পেরিয়ে গেলেও মামলা তো দূরের কথা, সাধারণ ডায়েরি পর্যন্ত করেনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্তে জুলাই আন্দোলনে আবু সাইদ হত্যা, শিক্ষার্থীদের উপর হামলা ও গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেয়া 71 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষক ও 7 জন কর্মকর্তা কর্মচারীকে চিহ্নিত করে শাস্তি আটকে আছে সাময়িক বহিষ্কারেই জানিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। এই গণহত্যার সাথে যে সম্পৃক্ত ছিল সে কিন্তু একজন খুনি বা খুনির সহযোগী। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে এবং জুলাই আন্দোলনের একজন যোদ্ধা হিসাবে আমরা সংক্ষুব্ধ। আমরা চাই যে অতি দ্রুত এই মামলাটি হোক এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। তবে 8 মাসেও কেন মামলা করা হয়নি তার জবাবে উপাচার্য জানান, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অসুস্থ থাকায় তা সম্ভব হয়নি। মামলা দেরি হলো হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যারা সাক্ষী দেবে তারা তো আহত ছিল, তারা এখন একটু সুস্থ হয়েছেন। তারা এসে আমাদের সাথে আমরা বৈঠক করছি, তারা আমাদের নাম ঠিকানা সব কিছু দিয়ে দিয়েছেন, তাদের সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে। এখন আমরা দেখবেন এই সপ্তাহের মধ্যে কোনো একটা ভালো ফলাফল পেয়ে যাবেন।
এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিষদ সহ আওয়ামীপন্থী একাধিক শিক্ষককে পদোন্নতি ও উচ্চশিক্ষার জন্য ছুটি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যাদের অনেকেই সরাসরি গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন অভিযোগ শিক্ষার্থীদের। তবে উপাচার্যের দাবি, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত নয়, পদোন্নতি দেওয়া হয়েছে যোগ্যতা বিবেচনায়। আমরা দিয়েছি মানে কি? দিয়েছি মানে তার যোগ্যতা ছিল। আগে যখন পদোন্নতি দেওয়া হয়তো XYZকে বুঝে শুনে অমুককে দেওয়া যাবে না, বিরোধী দল, এটাই যদি আমরা করি তাই বলছে আপনি তো বৈষম্য করলেন। একজন যে যোগ্যতা থাকে তাকে দিতে হবে। জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেয়া কেউই যাতে কোনোভাবেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসিত হতে না পারে দাবি শিক্ষার্থীদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। তৃতীয় দিনের মতো শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি চলছে মাগুরা আদালতে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আজকে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। একটু আগেই জেলার যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে কিন্তু বিচার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং ইতিমধ্যে সকালে আমরা দেখেছি যে প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ অন্যান্য যে আসামি তাদেরকে তো নিরাপত্তার জন্য তাদেরকে ঝিনাইদহ জেলা কারাগারে রাখা হয়। সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের মাগুরাতে আনা হয়েছে এবং একটু আগেই যে তাদের যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজকে আসলে জানিয়ে রাখি যে আজকে এই মামলার 10 জন সাক্ষ্য গ্রহণ হবে। এর মধ্যে রয়েছে শিশু যে আসিয়া, তার বোন রয়েছে এবং প্রতিবেশী রয়েছে কয়েকজন এবং হাসপাতালের কিছু কর্মচারী রয়েছে এবং যে পুলিশের জব্দ তালিকার সময় যারা উপস্থিত ছিল তারাও কিন্তু এই মামলার সাক্ষী রয়েছে এবং আমরা আইনজীবীদের সাথে কথা বলছি, তারা জানিয়েছে যে এই যে মামলার যে 36 জন সাক্ষী এবং বাদী সহ মোট 37 জনের সাক্ষ্য গ্রহণ হবে। ইতিমধ্যে গত রোববার বাদী সহ 2 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং গতকাল কিন্তু 3 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। আজকে 10 জনের সাক্ষী চলছে, শুরু হয়েছে কিছুক্ষণ আগে। তো আইনজীবীরা আশা করছে যে দ্রুত সময়ের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং দ্রুতই কিন্তু এই মামলার রায় হবে কিন্তু তারা আশা করছে এবং আসামি সহ বাদী যারা আইনজীবী রয়েছে তারাও আশা করছে এই মামলার দ্রুত বিচার কাজ শেষ হবে এবং দ্রুত তারা যে আসামি হিটু শেখ সহ অন্যান্য আসামি তাদের কিন্তু ফাঁসির রায় তারা দাবি করেছে। এর আগে যে জানিয়ে রাখি যে গত 6 মার্চ মাগুরা সদরের নিজনান্দওয়ালি গ্রামে শিশু আসিয়া বোন বাড়িতে বেড়াতে এসেছিল এবং তার বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে এবং সেখান থেকে তাকে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর পরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় 13 তারিখে মারা যায়। তো এই ছিল মাগুরা যে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা, তার সাক্ষ্য গ্রহণ, সেই সাক্ষ্য গ্রহণের সর্বশেষ। শিশু আসিয়ার ধর্ষণের মামলার শুনানি চলছে মাগুরা আদালতে। আমরা সরাসরি ছিলাম সেখানে। ভারতের পক্ষ থেকে যে কোনো সময় শুরু হতে পারে সামরিক অভিযান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এদিকে সামরিক উত্তেজনার মধ্যে 2 দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বেড়েছে। উভয় দেশকে সংযত আচরণ ও শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানিয়েছেন চীন। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় 26 জন নিহত হওয়ার পর উত্তপ্ত হয়ে আছে ভারত পাকিস্তান সীমান্ত। 2 দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে গোলাগুলিও। কাশ্মীর জুড়ে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে ভারতীয় বাহিনী। 1000-এর বেশি বাড়ি ও বনাঞ্চলে তল্লাশি চালিয়ে 500 জনকে আটক করা হয়েছে। স্থানীয় প্রশাসন সতর্ক করছে যেন নিরপরাধ কাউকে হয়রানি না করা হয়। এর মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারতের পক্ষ থেকে সামরিক অভিযান অতি আসন্ন। সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেন খাজা মোহাম্মদ আসিফ। বলেন পাকিস্তানের বাহিনীগুলোকে নতুনভাবে মোতায়েন করা হয়েছে কারণ ভারতের হামলা আসন্ন। এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কূটনৈতিক মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক মহল এই উত্তেজনার দিকে নজর রাখছে। ইসরায়েল ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে, আবার চীন দ্রুত নিরপেক্ষ তদন্তের পক্ষে মত দিয়ে দুদেশকে সংযত আচরণ এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।
কাশ্মীরে রক্তক্ষয়ী হামলার জেরে উপমহাদেশে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তা শান্ত করতে এখন প্রয়োজন দায়িত্বশীল কূটনৈতিক উদ্যোগ, নয়তো দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর সংঘাত গোটা অঞ্চলকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। কানাডার জাতীয় নির্বাচনে আবারও জয় পেতে যাচ্ছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিবিসি নিউজ বলছে মার্ক কার্নি হচ্ছেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী। বড় পর্দায় দেখা যায় অটোয়ায় ভোট গণনায় এগিয়ে আছে কার্নির দল। প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকায় এরই মধ্যে জয় উদযাপন শুরু করেছে লিবারেল পার্টির সমর্থকরা। চূড়ান্ত ফল প্রকাশের আগেই মার্ক কার্নিকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্লেষকরা বলছেন শেষ মুহূর্তের প্রচারণায় ট্রাম্পের নীতির বিরুদ্ধে নানা পদক্ষেপের কথা বলেই ভোটারদের মন জয় করেছেন তিনি। নির্বাচনী প্রচারণা চলাকালে কনজারভেটিভ পার্টির প্রতি ভোটারদের সমর্থন বেশি থাকলেও ট্রাম্পের আগ্রাসী নীতির মুখে লিবারেলদের ভাগ্য খুলতে শুরু করে বলে মনে করেন অনেকেই। আজ বসছে বিসিবির গুরুত্বপূর্ণ সভা। টাইগারদের নতুন অধিনায়ক, নির্বাচক ও পেস বোলিং কোচ সহ নানা বিষয় নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এই সভায়। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তটাও হতে পারে এদিন। এছাড়া গুরুত্ব পাবে সাম্প্রতিক সময় বিসিবিতে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনাও। সভাপতির আর্থিক অনিয়ম নিয়ে কানাঘুষা, বিসিবিতে দুদকের হানা, দলের পারফরমেন্সের মতো বোর্ডের নানা ইস্যু নিয়ে হচ্ছে সমালোচনা। এসবের মাঝেই বসতে যাচ্ছে বিসিবির স্থগিত হওয়া সভা। সিদ্ধান্ত আসবে একাধিক গুরুত্বপূর্ণ এজেন্ডার। গেল 24 মার্চ হওয়ার কথা ছিল বিসিবির 19তম সভা, তবে তামিম ইকবালের হঠাৎ অসুস্থতায় ভেস্তে যায় বোর্ডের সব পরিকল্পনা। 18 বছর পর মোহামেডান আবাহনীর ডিপিএল শিরোপা নিষ্পত্তির হাই ভোল্টেজ ম্যাচের দিনই বসবে সেই সভা। এর একদিন আগে অবশ্য জরুরি ভার্চুয়াল সভা ডেকেছে ফারুক আহমেদের বোর্ড। বার্ষিক বাজেট ও আর্থিক কৌশল নিয়ে হয়েছে আলোচনা। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে এদিন। শান্তর পর নতুন নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল স্থগিত হওয়া 19তম বোর্ড সভায়। টি-20-র দায়িত্বে লিটন দাসের নামটাই শোনা যাচ্ছে জোরে সোরে। টেস্টে মিরাজকে নিয়ে আলোচনা থাকলেও শান্তকেই নাকি যোগ্য ভাবছে বিসিবি। ওয়ানডেতেও বোর্ডের চয়েস শান্ত। তবে এই সভা শেষেই জানা যাবে কে পাচ্ছেন কোন ফরম্যাটের দায়িত্ব। সেদিন 19তম বোর্ড সভায় স্থগিত হলেও 2027 সাল পর্যন্ত মেয়াদ বেড়েছে হেড কোচ ফিল সিমন্সের। মুস্তাক আহমেদও থাকছেন 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। এদিন চূড়ান্ত ঘোষণা আসতে পারে পেস বোলিং কোচের ব্যাপারে। তাসকিন মুস্তাফিজদের দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে আছেন ওমর গুল ও শন টেইট। তবে বিশ্বকাপ জয়ী অজি পেসারের দিকেই নাকি চোখ বিসিবির। নির্বাচকের পদ ছেড়ে কোচিংকে বেছে নিয়েছেন হান্নান সরকার। তার ফাঁকা জায়গায় শোনা যাচ্ছে সাবেক বয়স ভিত্তিক ও বর্তমান নারীদের প্রধান নির্বাচক সাজ্জাদুল হক শিপনের নাম। এদিকে এবারের বিপিএল জন্ম দিয়েছে নানা বিতর্কের। সবচেয়ে বেশি আলোচনা পারিশ্রমিক ইস্যু। এখনও পুরো অর্থ বুঝে পাননি অনেকে। এর মাঝে ডিপিএল নিয়েও উঠেছে এমন অভিযোগ। এসবও গুরুত্ব পাবে বিসিবির এই সভায়। ঘরোয়া নতুন ক্যালেন্ডার নিয়েও হবে আলোচনা। বিসিএল দিয়েই শুরু হবে নতুন মৌসুম। এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়েও আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 4 শতাধিক যাত্রী নিয়ে হজ ফ্লাইট শুরু, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। হাজিদের সহায়তায় লাব্বাইক অ্যাপ চালু, প্রথমবারের মতো পাচ্ছেন রোমিং সুবিধা। ধর্ষণের পর ভিকটিমকে সুরক্ষা দিতে ব্যর্থ রাষ্ট্র, তাই বাড়ছে আত্মহত্যা। মত অধিকার কর্মীদের। জুলাই শহীদ কন্যা লামিয়ার আত্মহননে দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং 6 দফা আদায়ে দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা। দাবি না পূরণ হলে কর্মসূচি চলবে, কারিগরি ছাত্র আন্দোলনের সিদ্ধান্ত। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।